আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার বাবা সরকারি চাকরিজীবী হয়, তিনি তখন চট্টগ্রামে বদলি হয়। সব আত্মীয়স্বজন ঢাকা থাকা সত্ত্বেও আমাদের ঢাকা ছেড়ে চট্টগ্রাম যেতে হয়। প্রথম কয়েক মাস এখানে ভালোই চলছিল আমাদের, কিন্তু হঠাৎ এক রাতে অনুভব করি একটু ভিন্ন কিছুর। সে রাতে পড়ার টেবিলে আমি ও আমার ছোট ভাই পড়ছিলাম। তখন মা ছিল পাশের ঘরে এবং আমার বাবা ছিল বাহিরে। বলে রাখা ভালো, তখন বাবার একটা অভ্যাস ছিল, ডিউটি থেকে বাসায় আসার পর কিছুক্ষণের জন্য হলো বাইরে হাঁটাহাঁটি করতে যেতেন। আমাদের ফ্ল্যাটে ঢুকতে একটা কমন রুম ছিল। আমার পড়ার রুমে যেতে হলে সেই কমন রুমটা পেরিয়ে যেতে হতো। কমন রুমের এক কোণে একটা উঁচু বেসিং ছিল, যেটা ব্যবহার করতে হলে আমাকে টুল নিয়ে সেটা উঠে ব্যবহার করতে হতো। আবার আমার রুমে আমার পড়ার টেবিলে বসলে ওই বেসিংটা আমার বিপরীত দিকে পড়তো। তো আমার সবসময় কেন যেন মনে হতো কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে ঠিক ওই বেসিংটার জায়গায়। এটাই প্রায় হতো। সেদিন বাবার বাসায় ফিরতে দেরি হচ্ছিল। আমি আর আমার ভাই তখন আমাদের রুমে পড়ছিলাম। এক পর্যায়ে ভাই আমাকে রেখে আম্মুর রুমে চলে যায়। তবে ব্যাপারটা আমি তখন খেয়াল করিনি। হঠাৎ আমার মনে হচ্ছিল আমার ভাই আমার পেছনে দাঁড়িয়ে আছে ওই বেসিংটার ওইদিকে। আমি ভাবতে থাকি হয়তো আমাকে ভয় দেখানোর জন্য ও এমন করছে, তেমন পাত্তা দিইনি। তবে এক পর্যায়ে পিঠে ঠান্ডা বাতাস লাগতে শুরু করলে আমি পিছনে ফিরে তাকাই, আর এরপরে যা দেখলাম তাতে আমার হাত পা যেন নিমিষে ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম আমাদের কমন রুমের বেসিং এর আয়নাতে আমার ভাইয়ের মতো দেখতে একটা অবয় দৃশ্যমান হয়ে আছে। সেটা আবার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ভীষণ রেগে আছে সে, এমন ভাবে তাকিয়েছিল। তো এই ব্যাপারটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। ভয়ে আমি যেন নড়তেই পারছিলাম না। হুশ ফিরে বাবার ঘরে ঢোকার দরজা খোলার শব্দে কেঁপে উঠি আমি। এই ঘটনাটা আমার বাবা মাকেও বলেছিলাম, তবে তারা বলেছিলেন এসব আমার চোখের ভুল। অবশ্য এরপর থেকে আমি আর ওই রুমে পড়তে বসতাম না। আরেকটা ঘটনা, তখন আমার সেই রুমে খাট না থাকে, আমি ফ্লোরে বেডিং করে সেখানে থাকতাম। আপনারা ইতিমধ্যে জানেন সেখান থেকে বেসিন দেখা যায়, আর আমি বেসিং এর প্রতি কিছুটা ভীত ছিলাম। এজন্য আমি ভয় পেতাম বলে মা দরজা আটকে রাখতেন। তো সে রাতে আমি জেগে জেগে পরদিন পরীক্ষার জন্য পড়ছিলাম। পড়তে পড়তে সময় গড়িয়ে কখন বই হাতে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। তখন গভীর রাত, হঠাৎ মনে হতে শুরু করলো কেউ আমার মাথার পাশে খুব জোরে জোরে দাপাদাপি করছে। চোখ খুলতে আমার নজর গেল বেসিং এর দিকে। সে রাতে সে অনুভূতি লিখে প্রকাশ করার মতো ভাষা আমার নেই। আমি দেখলাম বেসিং এ একটা ভীষণ অদ্ভুত রকমের সাদা পা। সেই সাদা পা আবার চলতে চলতে ধীরে ধীরে সে আয়নার মধ্যে ঢুকে গেল। আর এসব দেখে আমার আর হুঁশ থাকে না। পরদিন সকালে শরীরে অনেক জ্বর আসে, পরীক্ষাটা দিতে পারিনি। তবে আমার এই বাঙালি পরিবার বরাবরের মতো আমার কোনো কথাতে বিশ্বাস করেনি। তারপর চট্টগ্রাম থেকে যখন আমরা ঢাকায় ফেরত চলে আসি, তার কিছুদিন পর সিদ্ধান্ত নেওয়া হয় আমরা গ্রামে শিফট হব। তখন আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 5-এ থাকতে আমার সাথে যা যা হয়েছিল সেগুলো তখনও ভুলতে পারিনি আমি। যাই হোক, গ্রামে আসার পর বাবা নতুন ঘর উঠায় এবং আমাদের ঘরে বেশ অনেকগুলো জানালা ছিল। আমরা প্রায় সময় রাতে জানালা খুলে রেখে ঘুমাতাম। অবশ্য আমার ছোট ফুপু যখনই আমাদের কাছে বেড়াতে আসতেন তখনই আমাদের বলতেন জানালা যেন রাতে না খোলা রাখি। আমরা কেউ ততটা গুরুত্ব দিতাম না, কারণ আমার মায়ের কাছে মনে হতো জানালা আটকে রাখলে তার দম বন্ধ হয়ে আসে। আমার সেই ফুফু একজন ঢাকায় মেয়ে হওয়া সত্ত্বেও তার গ্রামে বিয়ে হয়। তিনি নাকি তাদের গ্রামে অনেক কিছু উপলব্ধি করেছেন, যার কারণে আমাদের বরাবর সাবধান করতেন। বলতেন জানালা খোলা রাখলে অনেক দূর থেকেও খারাপ নজর করতে পারে। একদিন আমার মা জানালা খোলা রেখে সিলিন্ডারে চুলাতে ফুসকা বানাচ্ছিলেন। তখন হঠাৎ পুরো ঘরটাতে একটা বাসি পচা গন্ধে আমাদের দম বন্ধ হয়ে আসতে শুরু হয়। মনে হচ্ছিল কেউ আমাদের ঘরের কোনায় পচা মাছ রেখে দিয়ে গেছে, কিংবা হয়তো মরা জীবজন্তু ফেলে রেখে গেছে। এত দুর্গন্ধ ছিল যা বলার বাহিরে। তখন আমি আর আমার ভাই জানালা দিয়ে ভালো করে বাইরে দেখলাম কেউ আছে কিনা, কিন্তু না, সেখানে কেউ ছিল না এবং কোনো ময়লাও ছিল না। এই ঘটনার পর থেকে আমরা খেয়াল করলাম আমরা যখনই কোনো নাস্তা বানাতাম অথবা ভাজাপোড়া করতাম তখন এই দুর্গন্ধটা ছড়াতো। আমার মা এই বিষয়টা নিয়ে আমাদের প্রতিবেশীদের সাথে কথা বলেন। তখন সে প্রতিবেশীরা জানান আপনারা যেখানে ঘর উঠিয়েছেন সেটা আগে খালি জায়গা ছিল এবং অনেকেই রাতের বেলা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দেখতেন কিছু একটা এখানে এসে বসে থাকে, যার কোনো চেহারা নেই, এবং সেই জিনিসটাই ব্রিজের নিচে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই দূরের ক্ষেতের মধ্যে গিয়ে বিলীন হয়ে যায়। আর যখন এই জিনিসটা হাঁটাচলা করে তখন তার চারপাশে অনেক দুর্গন্ধ ছড়ায়, আর এই কারণে হয়তোবা আপনারা এই দুর্গন্ধ পান। উল্লেখ্য আমাদের ঘরের ডান সাইড দিয়ে কিছুটা দূরে একটা ব্রিজ দেখা যায় এবং সেই ব্রিজ থেকে নেমে আসা ছোট্ট একটা রাস্তা আমাদের ঘরের পিছন দিয়ে অনেক দূরে একটা ক্ষেতের মধ্যে দিয়ে চলে যায়। প্রতিবেশীদের থেকে শোনার পর মা হুজুর দিয়ে আরেকবার ঘরটা বন্ধ করান, যাতে ওই জিনিসটা নজর আমাদের ঘরে আর না পড়ে। হুজুর যখন এসেছিলেন তখন তিনি বললেন আপনারা যখন ভাজা পোড়া করেন তখন ওর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ও এই গ্রানে আপনাদের উপর নজর দিত এবং ও দূর থেকে দেখতো আপনারা কি করছেন না করছেন। তাই এখন থেকে জানালা বন্ধ রাখবেন। তারপর থেকে মা সন্ধ্যা হওয়ার আগে সবগুলো জানালা লাগিয়ে দিতেন। প্রথম 2-1 দিন আমরা কোনো দুর্গন্ধ পাইনি। এরপর হঠাৎ একদিন আমার ছোট ভাইয়ের ইচ্ছে হলো সে পপকর্ন খাবে। আমার মা পপকর্ন ভাজার সময় দেখলো কে যেন জানালায় অনেক জোরে জোরে বাড়ি দিচ্ছে আর আমাদের ঘরের টিনের চালের উপর অনেক জোরে জোরে ইট মারছে। এই শব্দটা শুধু আমার মা একাই পাচ্ছিলেন। তারপর আমার মা ভাজা পোড়ার কাজ শেষ করে আমাদের কাছে আসলে আমাদের জিজ্ঞেস করেন তোরা কি কোনো শব্দ পেয়েছিস?
আমরা অবাক হই, কারণ আমরা কেউ কোনো শব্দ পাইনি। তারপর দিন সকালে আমার মা কোনো এক কাজে পাশের বাড়ি গিয়েছিলেন। তখন কথার মধ্য দিয়ে বলেন, রাতে কে যেন আমাদের টিনের উপর ইট মেরেছিল আর জানালাগুলো মনে হচ্ছিল ভেঙে যাচ্ছে। তখনই তারা জানান তারাও এরকম শব্দ পায়নি। এই ঘটনার পর থেকে প্রায় সময় টিনের উপর ইট মারার শব্দ পেতাম। প্রথমে মা একা শুনতে পেলেও একসময় আমরা সবাই শুনতে শুরু করি। তখন অনেক দোয়া পড়তাম। তারপর আমার বাবা আবার হুজুরকে নিয়ে আসে। হুজুর তখন বললেন ও নাকি খুব রেগে আছে, কারণ এখন ও কিছুই দেখতে পাচ্ছে না, শুধু ঘ্রাণই পাচ্ছে। এই কারণে সে আমাদেরকে বিরক্ত করে। তারপর হুজুর আরো ভালো করে আমাদের ঘরটা বন্ধ করে দিয়ে যান। আর তারপর থেকে আমার মা ভাজা পোড়ার কাজটা দিনেই করতেন। ও সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পরে সবগুলো জানালা লাগিয়ে দিতেন। এরপর থেকে আল্লাহর রহমতে আমরা আর কিছু টের পাইনি।